সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সংসদের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার নতুন সরকারের শপথ। ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশকে আমন্ত্রণ। জামায়াত ও এনসিপি প্রধানের বাসায় তারেক রহমান। ইতিবাচক রাজনীতির সূচনা বলছেন নেতারা। ইসিতে ৩২ আসনের ভোট পুনর্গণনার দাবি ১১ দলীয় জোটের। প্রার্থীদের আদালতে যাওয়ার পরামর্শ। সরকারের সামনে চ্যালেঞ্জ অনেক। চাঁদাবাজি বন্ধ এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিতের তাগিদ। মঙ্গলবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে নতুন সরকারের শপথ। নতুন এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। একই দিন বিকালে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথ অনুষ্ঠানে বিশ্বের কয়েকটি দেশের সরকার প্রধান ও সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে মঙ্গলবার। সেদিন বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে একই দিন সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার তাঁদেরকে শপথ পড়াবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। রবিবার সচিবালয়ে রিজওয়ানা হাসান সাংবাদিকদের জানান, নির্বাচিত সরকারকে যে কোনো ধরনের সহযোগিতায় প্রস্তুত তারা। একটা দুর্যোগপূর্ণ সময়, সংকটময় সময় আমাদেরকে বলা হয়েছিল দায়িত্ব নিতে, ফলে আমরা দায়িত্ব নিয়েছি, আমরা দায়িত্ব পালন করেছি এবং আমরা কেউই ১.৫ বছর তো ১.৫ বছর আমাদের মধ্যে অনেকেরই ২টা মন্ত্রণালয় ৩টা মন্ত্রণালয় সামলাতে হয়েছে, কারণ আমরা একটা আপদকালীন সংকটময় সময় হাল ধরার জন্য হাল ধরেছে। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। সেটা আমি এখন পর্যন্ত যতটুকু জানি সেটা রাষ্ট্রপতি করার কথা উনি করবেন। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, নির্বাচন পরবর্তী সহিংসতা বা সংখ্যালঘুদের উপর হামলার কোনো ঘটনা এবার ঘটেনি। জানান, নতুন সরকারের শপথের পরেই শেষ হবে উপদেষ্টাদের দায়িত্ব। ক্যাবিনেট অবজার্ভ করে যে এটা একটা যেটা প্রফেসর ইউনূস প্রথম থেকেই বলছিলেন যে ইতিহাসের এটা একটা সেরা ইলেকশন হবে এবং সেটাই হয়েছে এবং এটা একটা স্মরণীয় ইলেকশন হবে। এদিকে বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। সঙ্গে থাকছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ছাড়াও শপথ অনুষ্ঠানে যোগ দেবেন ভুটানের প্রধানমন্ত্রী। থাকবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা সহ চীন ও সৌদি আরবের উচ্চপদস্থ রাজনীতিকরা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক এই সাফল্যের পথ ছিল না মসৃণ। তারেক রহমানের রাজনৈতিক জীবন জুড়ে রয়েছে নানা চড়াই উতরাই, সংগ্রাম এবং প্রত্যাবর্তনের গল্প। এমন একটা দেশ গড়ে তুলতে চাই তারেক রহমান। এক সময় যার উপর কঠোর দমন নিপীড়ন নেমে এসেছিল, সেই নেতা এখন দেশের প্রধানমন্ত্রী হওয়ার দ্বার প্রান্তে। তার শৈশব জড়িয়ে আছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তার পিতা মেজর জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন। সে সময় পরিবারের সদস্যদের সঙ্গে তারেক রহমানও গ্রেফতার হন। ২০০১ সালের নির্বাচনের আগে স্থানীয় সমস্যা ও সুশাসন নিয়ে গবেষণার জন্য ঢাকায় একটি কার্যালয় গঠন করেন তারেক রহমান। সে নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পায়। ২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হন তিনি। ২০০৫ সালে দেশব্যাপী তৃণমূল সম্মেলন আয়োজন করে উপজেলা পর্যায়ে মতবিনিময় করেন। কৃষি ভর্তুকি, বয়স্ক ভাতা ও নারী শিক্ষার্থীদের উপবৃত্তি সহ বিভিন্ন কর্মসূচি প্রচারে ভূমিকা রাখেন। ২০০৭ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। বিএনপির অভিযোগ সেগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। গ্রেফতার ও কারাবাসের পর চিকিৎসার জন্য বিদেশে যেতে হয় তাকে।
2009 সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং 2018 সালে খালেদা জিয়া কারাবন্দী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান। ব্যক্তিজীবনে 1994 সালে তিনি বিয়ে করেন ডাক্তার জুবাইদা রহমানকে। তাদের একমাত্র কন্যা জাইমা রহমান। 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার দেশে ফেরার পথ তৈরি হয়। দীর্ঘ প্রায় 17 বছর লন্ডনে অবস্থানের পর 2025 সালের 25 ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরার পর অল্প সময়ের মধ্যেই মারা যান তার মা বেগম খালেদা জিয়া। এরপর আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যানের দায়িত্ব নেন তিনি। নির্বাসন, মামলা, আন্দোলন আর প্রত্যাবর্তন পেরিয়ে এখন রাষ্ট্র পরিচালনার চ্যালেঞ্জের মুখে তারেক রহমান। রাজনীতির নতুন অধ্যায়ে তার নেতৃত্ব কতটা কার্যকর সেদিকেই তাকিয়ে দেশ। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচনে বিজয়ের পর আজ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবেই তারেক রহমানের এই উদ্যোগ। দুই নেতার সঙ্গেই নির্বাচন পরবর্তী সহিংসতা ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলাপ করেন বিএনপি চেয়ারম্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন তিনি। রোববার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে আমির শফিকুর রহমানের বাসভবনে যান তারেক রহমান। তাকে ফুলের শুভেচ্ছা জানান জামায়াতে আমির। দীর্ঘ সময় বৈঠক করেন দুজন। পরে দলের নায়েবি আমির সাংবাদিকদের জানান নতুন বাংলাদেশ গঠনে একসাথে কাজ করা এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা দীর্ঘদিন বিএনপি এবং জামাত ইসলামী একসাথে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। গঠনে আমরা সরকারের অংশগ্রহণ ছিলাম। আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব। পরে সৌজন্য সাক্ষাতে বেইলি রোডের এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান বিএনপি চেয়ারম্যান। এ সময় তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে ফুলের শুভেচ্ছা জানান এনসিপি নেতারা। পরে গণমাধ্যমকে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতা ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন পরবর্তী যে সহিংসতাগুলো বিভিন্ন জায়গায় ঘটছে সেই বিষয়গুলো নিয়েও আমরা জনাব তারেক রহমানকে জানিয়েছি এবং তাদের দলের তরফ থেকে সেই বিষয়গুলোতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। অভ্যুত্থানের পক্ষে দলগুলো যাতে একসাথে কাজ করতে পারে সেই আহ্বানে সবাই আশাবাদী বলেও জানান তিনি। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সাংবাদিকবৃন্দ এবং প্রিয় দেশবাসী, সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে 32 আসনের ফল পুনর্গণনার দাবি জানিয়েছে 11 দলীয় জোট। নির্বাচনী সহিংসতা বন্ধের প্রতিবাদে সোমবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশও ডেকেছে জামায়াত নেতৃত্বাধীন জোট। এদিকে প্রার্থীদের অভিযোগ থাকলে আদালতে শরণাপন্ন হতে বলেছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার শুরু থেকেই বিভিন্ন আসনে ভোটে কারচুপির অভিযোগ করে আসছে জামায়াত ইসলামী, এনসিপি, এমনকি সরকার গঠন করতে যাওয়া বিএনপির কিছু কিছু প্রার্থী। সবশেষ রবিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ করে। পরে জোটের নেতারা জানান, বিভিন্ন আসনে ভোট কারচুপির অভিযোগ করা হলেও তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এখানে জাল ভোট হয়েছে, প্রচুর কালো টাকার ছড়াছড়ি হয়েছে এবং কোথাও কোথাও হুমকি, দমকি, সন্ত্রাস, মারামারি অথবা হামলার ঘটনা ঘটেছে। 32-এর বাইরেও আমাদের কাছে এভিডেন্স সাফিসিয়েন্ট আমাদের হাতে আসতেছে। সেজন্য ব্যবধানের বাহিরেও বড় ব্যবধান হারানো যদি এখানে এভিডেন্স পাওয়া যায় সেক্ষেত্রে আমরা আইনের আশ্রয় নেব। তবে নির্বাচন কমিশন বলছে তড়িঘড়ি করে নয়, যথাসময়ে ফলাফলের গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের যে সময়কাল, এটি তো আমরা আরো আশাবাদী ছিলাম যে আরো আগে যদি দেয়া যেত ভালো হতো।
তিনি জানান, জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন দাপ্তরিকভাবে কোনো তথ্য পায়নি। কবে কখন এই শপথ অনুষ্ঠিত হবে সেটি এখনো আমরা অফিসিয়ালি অবগত নই। সেটি অফিসিয়ালি অবগত হলে পরে আপনারা অবশ্যই জানতে পারবেন। এই নির্বাচন কমিশনার দাবি করেন, প্রত্যাশার চেয়েও ভালো নির্বাচন উপহার দিয়েছে ইসি। নির্বাচনটা নিয়ে আমরা সন্তুষ্ট। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। দল হিসেবে আওয়ামী লীগকে ন্যায় বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে ফিরে আসতে হবে। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন এনফ্রেলের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে ভোট গণনা প্রক্রিয়া আরও স্বচ্ছ করার সুপারিশ করা হয়েছে। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রবিবার নিজেদের পর্যবেক্ষণ প্রকাশ করে আন্তর্জাতিক সংস্থা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন এনফ্রেল। সংস্থাটির চেয়ারম্যান জানান, এবারের নির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। এই নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ ছিল, যেটা ভোট কেন্দ্রে দেখা গেছে। সব মিলিয়ে নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। তবে প্রচারণায় খরচ বেশি হয়েছে, যা নির্বাচন কমিশনের তদারকিতে দুর্বলতা ছিল। প্রতিবেদনে আওয়ামী লীগের নির্বাচনে অংশ না নিতে পারা এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দল হিসেবে আওয়ামী লীগকে ন্যায় বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে ফিরে আসতে হবে। বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের জন্য ভোটাধিকারের যথেষ্ট ভালো ব্যবস্থাপনা ছিল না। ভোটের গণনা ঠিক থাকলেও আরও স্বচ্ছ হওয়া দরকার ছিল। জুলাই সনদ বাস্তবায়ন নতুন সরকারের দায়িত্ব। একই স্থানে নির্বাচন পরবর্তী পর্যবেক্ষণ তুলে ধরে সংবাদ সম্মেলন করে অধিকার ও বিএসক্যান সহ 4টি স্থানীয় সংস্থা। তাদের প্রতিবেদনে কিছু নেতিবাচক দিক উঠে আসে। নির্বাচন পরিবেশ খুব সুন্দর ছিল, কিন্তু তারপরও প্রতিবন্ধী মানুষের উপস্থিতি অনেক কম ছিল। রিক্সা ছাড়া অন্যান্য যানবাহন আমরা খুব একটা চলাচল করতে দেখিনি, যার ফলে অনেক প্রতিবন্ধী মানুষ কিন্তু আসতে পারেননি বা আসতে উৎসাহিত করেননি। নির্বাচনের পর হঠাৎ করে সহিংসতার মাত্রা এবং সহিংসতার ঘটনা আসলে বেড়ে গেছে। 14 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা জেনেছি যে সারা দেশে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে সেখানে 3 জন নিহত হয়েছেন। খুবই দুঃখজনক খবর আমাদের জন্য। এর মধ্যে একজন শিশু আছেন এবং 100 জনের বেশি ব্যক্তি আহত হয়েছেন। এদিকে ইনোভেশন কনসাল্টিং তাদের পিপলস ইলেকশন পালস সার্ভের প্রতিবেদনে জানিয়েছে, নির্বাচনে বিএনপি জোট 58.5 এবং জামায়াত জোট 41.5% ভোট পেয়েছে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। নতুন সরকারের কাছে দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থাকে শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদেরা। আর দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে চাঁদাবাজি বন্ধের তাগিদ ব্যবসায়ীদের। অর্থনীতিকে চাঙ্গা করতে বিদ্যুৎ ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তারা। ব্যাপক হারে অর্থ পাচার ও অস্বাভাবিকভাবে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়ায় ব্যাংকিং ব্যবস্থায় মানুষের আস্থা কমছে। দুর্নীতিগ্রস্ত ব্যাংকার কিংবা মালিকের পরিবর্তে শাস্তি পাচ্ছেন সাধারণ গ্রাহকেরা। ফলে গ্রাহক হারানোর আশঙ্কায় ব্যাংক খাত, একই সঙ্গে কমছে বিদেশি বিনিয়োগ। এ অবস্থার পরিবর্তন চান অর্থনীতিবিদেরা। অর্থনীতির অনেকগুলো বঙ্গর খাত আছে, সেগুলো পরিবর্তন করা উচিত। এর মধ্যে ব্যাংকিং খাত একটা, যেখানে পরিবর্তন আসা উচিত। এর মধ্যে ইন্ডাস্ট্রির খাত একটা, যেখানে পরিবর্তন থাকা উচিত। অর্থনীতির চাকা সচল রাখতে বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রমের জটিলতা কমানোর পাশাপাশি বিশেষ প্রণোদনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ইতিমধ্যে আপনারা জানেন 300 গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আর 50-এর অধিক আপনার টেক্সটাইল বন্ধ হয়েছে। তো এটা বন্ধ হওয়া মানে খুব একটা সরল জিনিস না। বন্ধ হওয়া মানে ব্যাংক শুদ্ধ বন্ধ হয়ে যাওয়া। ব্যাংকও কলাপস করে, কারণ সে তো আপনাকে অর্থায়ন করেছে। কর্মসংস্থান নষ্ট হয়। ইন্দোনেশিয়াতে একটা টেক্সটাইল অ্যান্ড RMG-তে একটা প্যাকেজ $8 বিলিয়ন। ইন্ডিয়া $100 বিলিয়ন টার্গেট নিয়ে মাঠে নামছে। আমাদের এখান থেকে কোনো রকম ঘোষণা নেই। চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। অন্যদিকে অর্থনীতিকে গতিশীল রাখতে সুশাসন নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা। যত রকম সহজ করে নিয়ে আসতে পারবে আমাদের জন্য, যেমন চাঁদাবাজি একটা সমস্যা আমাদের জন্য, এখন এটা আরও প্রকট হয়ে গেছে। অনেকে ভাবছে এটা বোধহয় কমে গেছে।
না, এটা বেড়ে গেছে। আমরা যারা ব্যবসা করি আমরাই বুঝি। আইনের শাসনটার কোনো বিকল্প নাই, এবং এটা হলেই যখন মানুষ বুঝতে পারবে যে আমার বিনিয়োগ দেশে নিরাপদ, যখন মানুষ বুঝতে পারবে যে আমি এখানে হঠাৎ করে কারো হম্বিতম্বির মুখে পড়ব না, তখন বিনিয়োগ বাড়বে, তখন রপ্তানি বাড়বে। তারা বলেন, নিয়মিত আলাপ আলোচনা এবং নীতিমালার ধারাবাহিকতা থাকলে ব্যবসায়ীদের আত্মবিশ্বাস বাড়বে, এতে উৎপাদন ও কর্মসংস্থান দুটোই বাড়বে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় নির্বাচন পরবর্তী সহিংসতার খবর পাওয়া গেছে। ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন পরাজিত কয়েকজন প্রার্থী। এদিকে নোয়াখালীর হাতিয়ায় শাপলাকলিতে ভোট দেওয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে, তবে প্রাথমিকভাবে পুলিশ ওই স্থানে ধর্ষণ নয়, 2 দফায় মারামারির তথ্য পেয়েছে। নোয়াখালীর হাতিয়ায় শাপলাকলিতে ভোট দেওয়ায় এক গৃহবধূ ধর্ষণের অভিযোগ করেছেন, তবে তিনি পুলিশকে লিখিত বা মৌখিক কোনোভাবেই বিষয়টি জানাননি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিষয়টি জানার পর প্রাথমিক তদন্তে 2 দফায় মারামারির তথ্য পেয়েছে পুলিশ। ওনার ঘরবাড়ি হামলা করেছে, লুটপাট করেছে, ওনার স্বামীকে আটকে রেখে, সন্তানদেরকে আটকে রেখে ওনাকে ধর্ষণ করা হয়েছে। সুতরাং ওনার এটা তো হচ্ছে হসপিটালের মেডিকেল টিম কাজ করার কথা ছিল, পুলিশ এসে ওনার জবানবন্দি নেওয়ার কথা ছিল। এখন পর্যন্ত পুলিশ জবানবন্দি নেয় নাই। তো উনি যার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, তো সেই সময় আমরা ওই হাসপাতালের, একই হাসপাতালের খতিয়ানে দেখা যায় যে উনি সেই সময় চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে, যার ঘটনাস্থল থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দূরে। তো বিষয়টা নিয়ে এখনো লিখিতভাবে কেউ অভিযোগ দেয়নি। নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে বরিশালে সংবাদ সম্মেলন করেছেন পরাজিত এবি পার্টির প্রধান। বিএনপির মধ্যে নব্য আওয়ামী ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়েছে বলে দাবি তার। এটা তো আওয়ামী লীগের সময় আমরা দেখছি, এবং একই লোক, এই বিএনপির লোকজন যারা আজকে গুন্ডামি মাস্তানি করতেছে, এরাই কিন্তু ধান খেতে পাট খেতে গত 16 বছর ছিল। নিজেরা মজলুম থাকার পরেও 16 বছর যে আবার জালেম হয়ে উঠতেছে, একই জুলুম করতেছে, তারা ভুলে গেছে 24-এর গণ আন্দোলনের কথা। রংপুর 3 আসনের বিএনপি প্রার্থী শামসুজ্জামান শামু, রংপুর 4 আসনের এমদাদুল হক ভরসা ও রংপুর 6 আসনের সাইফুল ইসলামের নেতৃত্বে নগরীতে আলাদা বিক্ষোভ মিছিল হয়েছে। তারা জেলা প্রশাসক কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ করে। নির্বাচনে পরাজিত বিএনপির এই প্রার্থীরা দ্রুত ভোট পুনর্গণনার দাবি জানান। এমদাদুল হক ভরসা সাহেব তিনি একটি আবেদন দিয়েছেন, ভোট পুনর্গণনা চান। পরের দিন আমাদের পীরগঞ্জ আসন থেকে আমাদের জনাব সাইফুল সাহেব, তিনি ভোট পুনর্গণনার বিষয়ে আরেকটি আবেদন দাখিল করেছে। নির্বাচন পরবর্তী সময়ে পাবনা জেলা জামায়াত ইসলামীর নেতাকর্মীদের উপর ধারাবাহিক হামলা, নির্যাতন, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ করেছে দলটি। রবিবার ঈশ্বরদীর ভেলুপাড়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা এই অভিযোগ করেন। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। সিলেটের পাঠানটুলা এলাকার তারাপুর চা বাগানের গৌরনিতাই অস্থায়ী মন্দিরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় চা বাগানের পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়রা জানান, রবিবার সকালে স্থানীয় লোকজন মন্দিরের ভেতরের ভস্মীভূত অংশ দেখতে পান। খবর পেয়ে চা শ্রমিকরা জড়ো হন। তারাপুর চা বাগান পঞ্চায়েত কমিটির নেতারা বলছেন, কারা মন্দিরে আগুন দিয়েছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। আগুনে মন্দিরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কায়েস সহ স্থানীয় বিএনপির নেতারা। তারা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত দোষীদের শনাক্তের দাবি জানান। হবিগঞ্জে শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে 2 পক্ষের সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, শনিবার বিকেলে ফুটবল খেলা নিয়ে স্থানীয় আহমদ আলীর ছেলে জয়ের সাথে একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে স্বপন মিয়ার বাগবিতণ্ডা হয়। এর জেরে জয় ও তার লোকজন স্বপন মিয়াকে মারধর করলে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রবিবার দুপুরে 2 পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেট কার টাঙ্গাইলের জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক ও এক যাত্রী গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে তারা মারা যান। এদিকে কিশোরগঞ্জে আসামি গ্রেপ্তার করে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এছাড়া কুমিল্লার দাউদকান্দির জিংলাতলি এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত 5 জন।
জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় হবে আগামী ৪ মার্চ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চ এই তারিখ ঠিক করেছে। গণ অভ্যুত্থান চলাকালে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলিসহ দুজনকে হত্যার অভিযোগে মামলা হয়। রবিবার সকালে মামলায় গ্রেপ্তার একমাত্র আসামির রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া মামলাটির আসামি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৪ জন পলাতক। জানিয়ে দিব আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন বলে অভিযোগ করেছেন পিটিআই নেতারা। ইমরান খানের চিকিৎসার দাবিতে বিক্ষোভ পার্লামেন্টে অবস্থান কর্মসূচি পালন করছে বিরোধী দল। এমন চাপের মুখে ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গঠন করা হবে একটি মেডিকেল বোর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান সরকারের মন্ত্রী তারিক ফজল চৌধুরী বিষয়টি জানিয়েছেন। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস ও শাহিদ আফ্রিদি সহ পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটার এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। রবিবার ভোর থেকে শুরু হওয়া বিভিন্ন হামলায় উপত্যকাটিতে অন্তত 10 জন নিহত হয়েছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের সম্ভাবনার মধ্যেই গাজায় নতুন করে এসব রক্তপাতের ঘটনা ঘটছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 10 অক্টোবরের পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এখন 1620টিতে দাঁড়িয়েছে। এ সময় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 601 জন ফিলিস্তিনি নিহত এবং 1607 জন আহত হয়েছেন। এছাড়া 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলের আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা 72,061 জনে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই সিরিয়ায় ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারির শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত আইএসআইএলকে লক্ষ্য করে 30টিরও বেশি হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। একই সময়ে অপারেশন হকআইয়ের আওতায় বহু যোদ্ধা নিহত এবং আটক এবং একাধিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে। শনিবার বিবৃতিতে সেন্টকম জানায় 3 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে সিরিয়ায় আইএসআইএলের 30টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। সন্ত্রাসী সংগঠনটির অবকাঠামো ও অস্ত্রাগার লক্ষ্য করে এসব হামলা পরিচালিত হয়েছে। এতে 50 জনেরও বেশি যোদ্ধা নিহত এবং আটক হয়েছেন। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের নাইজার রাজ্যে দুর্বৃত্তরা 3টি গ্রামে হামলা চালিয়ে অন্তত 32 জনকে হত্যা করেছে। হামলায় বহু বাড়িঘর ও দোকানপাটে আগুন দেওয়া হয়। নাইজার অঙ্গরাজ্য পুলিশের মুখপাত্র জানিয়েছেন, হামলার সময় অনেক বাড়িঘরে আগুন দেওয়া হয় এবং অনেককে অপহরণ করা হয়েছে। অপহরণের সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কনকোসোতে হামলার পর দোসরা পিসা গ্রামে গিয়ে একটি পুলিশ স্টেশনে আগুন দেয় এবং একজনকে হত্যা করে। এবারে জানিয়ে দিব খেলার খবর। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 61 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ উঠেছে ভারত। কলম্বোয় টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ওপেনার ঈশান কিষানের 40 বলে 77 রানের সুবাদে 7 উইকেটে 175 রান তোলে ভারত। অধিনায়ক সূর্যকুমার যাদব করেন 32 রান। পাকিস্তানের সাইব আয়ুব নেন 3 উইকেট। 176 রানের জবাবে খেলতে নেমে পাকিস্তান সবকটি উইকেট হারিয়ে 18 ওভারে 114 রান তোলে। সর্বোচ্চ 44 রান করেন ওসমান খান। ভারতের হার্দিক পান্ডে, জসপ্রীত বুমরা, আকসর প্যাটেল ও বরুণ চক্রবর্তী নেন 2টি করে উইকেট। এরই সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সংসদের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার নতুন সরকারের শপথ। ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশকে আমন্ত্রণ। জামায়াত ও এনসিপি প্রধানের বাসায় তারেক রহমান, ইতিবাচক রাজনীতির সূচনা বলছেন নেতারা। ইসিতে 32 আসনের ভোট পুনর্গণনার দাবি 11 দলীয় জোটের। প্রার্থীদের আদালতে যাওয়ার পরামর্শ। সরকারের সামনে চ্যালেঞ্জ অনেক, চাঁদাবাজি বন্ধ এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিতের তাগিদ। এই ছিল এখনকার মতো। এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলোরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।